এই অঙ্গনা পাতা নিয়ে এসছে, এবার দেবতার উদ্দেশ্যে পাতা অর্পণ করবে। দেখুন সবাই এখানে যাবার আগে এখানে পাতা দেন এই মন্দিরে। এখানকার আঞ্চলিক দেবতা, এই দেবতাকে পাতা উৎসর্গ করে তবে আমরা সামনের দিকে যেতে পারবো। এটাই এখানকার রিচুয়াল বা এখানকার আঞ্চলিক প্রথা। পথের ধারে অযত্নে আর অবহেলায় ফুটে থাকা অসংখ্য ফুলের সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবেই। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। এই দেখুন আই লাভ তালামালি লেখা রয়েছে। আমি আজকে চলে এসেছি ডুডুমার ডাকে সাড়া দিতে। আমরা যেন মেঘের রাজ্যে প্রবেশ করেছি। এটাকে দেওয়ালি না বলে মেঘালয় বললেই বোধহয় ভালো হয়। নমস্কার, আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। এখন ঘড়িতে বাজে 9:05। আজকে হাওড়া স্টেশনে আসার কারণ হলো আজকে আমরা হাওড়া থেকে যাচ্ছি কোরাপুট। আপনারা জানেন যে কোরাপুটে যাওয়ার গাড়ি হাওড়া থেকে একটাই আছে, 10:10 হাওড়া থেকে 18005 সমলেশ্বরী এক্সপ্রেস। আমি একা নই, আমার দলে আরো লোকজন আছে, আরো মানুষজন আছে, তাদের সঙ্গে আমি যাব। আগামী 3 দিন তাদের সঙ্গে আমি কাটাবো। আজকে হচ্ছে 15 জুলাই 2026 বুধবার। আজকে রাত্রি 10:10 ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে আগামীকাল সন্ধ্যায় 7:15 কোরাপুটে পৌঁছানোর কথা। তো এবার ট্রেনটা একটু লেট করে, যাই হোক। আর 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। এই ট্রেনটি প্রায় 1000 কিলোমিটারের ওপরে বেশি ট্রাভেল করবে এবং 36টা স্টেশনে হল্ট দেবে। এই ট্রেনটি জগদলপুর অবধি যায়। কোরাপুটের পরে একটা স্টেশন আছে যেটা জয়পুর, তারপরে হচ্ছে জগদলপুর। আমরা কোরাপুটে আগামী 3 দিন থাকবো এবং সেখানকার কোরাপুট, দেওমালি এবং সেখানকার আশেপাশে বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো দেখবো এবং তার ছবি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন ঘড়িতে প্রায় 9:07। টেম্পারেচার দেখাচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে তাই একটু গরম লাগছে, প্রচণ্ড ঘাম হচ্ছে। আমার বন্ধুরা সব স্টেশনে ওয়েট করছে। খুব সম্ভবত 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছাড়বে যতটুকু জানি। তো আমি এখন সেই 19 নম্বর প্ল্যাটফর্মে যাব এবং বন্ধুদের সঙ্গে মিট করব। তো চলুন বন্ধুরা, স্টেশনের দিকে যাওয়া যাক। নমস্কার, আমি এখন রয়েছি হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেসে। আপনারা জানেন যে গতকাল রাত 10:10 এই সমলেশ্বরী এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। সম্বলেশ্বরী নয়, সমলেশ্বরী। তো তার 10:10 পরিমিত 10:20 ছেড়েছে। আমরা যাব কোরাপুট। এই ট্রেনটি কোরাপুট হয়ে তারপরে জগদলপুর অব্দি যায়। তো সন্ধ্যেবেলা 7:15 নাগাদ কোরাপুট স্টেশনে পৌঁছানোর কথা। আমরা এখন ট্রেনের মধ্যেই রয়েছি। আর মাঝামাঝি আমরা বৃষ্টি পেয়েছি, যার জন্য বাইরের দৃশ্য আমরা ভিডিও রেকর্ডিং করতে পারিনি। তো এখন বৃষ্টিটা একেবারেই থেমে গেছে, কিন্তু মাথার উপর গোলাপে আকাশ এবং দূরে সবুজ উঁচু নিচু ঢেউ খেলানো পাহাড় দেখা যাচ্ছে। আর প্রচন্ড সবুজ গাছপালা, চারিদিকে সবুজে সবুজ, এত মনোরম প্রাকৃতিক দৃশ্য যে আপনাদের ক্যামেরাটা একটু উল্টো করে দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা এখন রয়েছি হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেসে। আমাদের এই ট্রেনটা গতকাল হাওড়া থেকে রাত 10:10 পরিবর্তে 10:20 সেরেছে, 10 মিনিট লেট করে। আমরা সেই ট্রেনে চলেছি। মাঝে মাঝে আসার পথে বৃষ্টি পেয়েছি, যার জন্য আমরা ভিডিও করতে পারিনি। তো এখন একটু বৃষ্টিটা থেমেছে। আর দূরে কিন্তু সবুজ পাহাড় কিন্তু আমাদের দৃশ্যমান হচ্ছে। এখানকার প্রকৃতি অত্যন্ত মনোরম, কি অপূর্ব লাগছে। দেখুন আপনারা দৃশ্যটা একবার দেখুন ক্যামেরায়, কি সুন্দর লাগছে। মাথার ওপর কালো মেঘ আর দূরে ঢেউ খেলানো উঁচু নিচু পাহাড় আর সামনে সবুজ গাছপালা। আর ক্ষেত্রে চাষবাসও হচ্ছে, কি একটু একটু দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন। হাওড়া থেকে কোরাপুট যাবার ট্রেন পথে রয়েছে অসংখ্য বাঁক। সেই সমস্ত বাঁকের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। আর রয়েছে অসংখ্য টানেল, সেরকম বাঁক আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনারা, বাঁদিকে রয়েছে পাহাড়, সবুজ পাহাড়, আর তার পাশ দিয়ে কিন্তু ট্রেনটি বেঁকে চলে গেছে। আর এই যে টানেলের মধ্যে আমাদের ট্রেনটি প্রবেশ করলো, আপনারা দেখছেন পুরো অন্ধকার টানেলটি। বেশ রোমাঞ্চকর এই টানেলের মধ্যে দিয়ে ট্রেন যাত্রা বেশ উপভোগ করেছিলাম আমরা। এই ট্রেন পথে রয়েছে অসংখ্য বাঁক আর অসংখ্য টানেল, একটার পর একটা টানেল। একটা টানেল পেরিয়ে এলাম, দেখুন আমাদের ট্রেনটি আরেকটি টানেলের মধ্যে প্রবেশ করছে। টানেলের মধ্যে ট্রেনটি প্রবেশ করলেই চতুর্দিক অন্ধকার হয়ে যাচ্ছিল, আর সেই অভিজ্ঞতা ছিল অত্যন্ত রোমাঞ্চকর। আবার টানেল থেকে বেরোলে আলোর জগৎ। আপনারা দেখছেন ট্রেনটি আমাদের কত উঁচু একটি সেতুর উপর দিয়ে যাচ্ছে।
আর বাঁদিকে রয়েছে সবুজ পাহাড়। ট্রেনটি আবার বাঁক নিচ্ছে। এইরকম অসংখ্য বাঁক রয়েছে এই ট্রেন পথে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা এইমাত্র কোরাপুটে নামলাম। এই যে সম্বলেশ্বরী এক্সপ্রেস গতকাল হাওড়ায় 10:10 ছেড়ে, মানে রাত 10:10 ছেড়ে আজকে 7:15 আসার কথা ছিল, কিন্তু এখন বাজে প্রায় 10:10। আমরা এসে পৌঁছলাম কোরাপুট স্টেশনে। ট্রেনটা অনেক লেট করেছে, প্রায় 3 ঘন্টার কাছাকাছি লেট করেছে। লেট করে আজকে 10:10 এসে পৌঁছেছে। আজকে হচ্ছে 16ই জুলাই এবং বৃহস্পতিবার। আপনারা দেখছেন যে দাঁড়িয়ে আছে যে ট্রেনটি, এটি হলো সমলেশ্বরী এক্সপ্রেস। দেখুন হাওড়া জগদলপুর লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে হাওড়া জগদলপুর। আর এই যে কোরাপুট স্টেশন, আপনারা দেখছেন কোরাপুট স্টেশন। আমরা কোরাপুট স্টেশনের বাইরে চলে এসেছি। গতকাল 15ই জুলাই রাত 10:10 180005 হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস ধরে আজকে 16ই জুলাই সন্ধ্যে 7:15 কোরাপুট স্টেশনে পৌঁছানোর কথা ছিল, কিন্তু ট্রেনটি প্রায় 2 ঘন্টা 40 মিনিট লেট করে 10:10 বাকিতে কোরাপুট স্টেশনে এসে পৌঁছেছে। আপনাদের কোরাপুট স্টেশনের বাইরের চত্বরটা একবার দেখিয়ে দিই। ট্রেন থেকে কিছু লোক নেমেছে, এখানে অনেক অটো দাঁড়িয়ে আছে। এই অটো করে আমরা হোটেলে যাব। এই কোরাপুট স্টেশনের বাইরের চত্বরটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। 16ই জুলাই রাতে কোরাপুটে পৌঁছে তারপর হোটেলে চেক ইন করে রাতটুকু হোটেলে কাটিয়ে পরদিন সকালবেলা অর্থাৎ 17ই জুলাই আমরা বেরিয়ে পড়েছি কোরাপুট সাইট সিইং এর উদ্দেশ্যে। কোরাপুট সাইট সিইং এ যাবার আগে রাস্তায় যেতে যেতে আপনাদের এই কোরাপুট অঞ্চল সম্পর্কে দু একটা কথা শেয়ার করে নিই। এই কোরাপুট অঞ্চলটি হল উড়িষ্যার একটি জেলা এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের সীমান্তবর্তী অঞ্চল। এই কোরাপুটের ভৌগোলিক বৈশিষ্ট্য এবং প্রাকৃতিক সৌন্দর্য অতীব মনোরম, তাই জন্য সারা বছর ধরে টুরিস্টরা এখানে ছুটে ছুটে আসেন। এখানে রয়েছে ঘন জঙ্গল, আর সেই ঘন জঙ্গলের বুক চিরে কালো পিচের রাস্তা এঁকে বেঁকে চলে গেছে অনেক দূরে। রয়েছে উঁচু নিচু ঢেউ খেলানো সবুজ পাহাড়, ঝর্ণা, আরো কত কিছু। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এক একটা ঋতুতে এক এক রকম। বর্ষাকালে যেমন সবুজের স্নিগ্ধতায় ছেয়ে থাকে, শীতকালে আবার এই প্রকৃতি সৌম্য শান্ত রূপে চেহারা নেয়। বর্ষাকালে এই অঞ্চলের পাহাড়ের চূড়াগুলি মেঘেদের দখলে চলে যায়, যেমন দেওমালি। উড়িষ্যা বা কোরাপুট জেলার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দেওমালি। আমরা যখন দেওমালিতে গিয়ে পৌঁছেছিলাম তখন যেন মনে হচ্ছিল যে কোরাপুটে নয়, উড়িষ্যা নয়, আমরা চলে গেছি মেঘালয়ে। চারিদিকে মেঘ আমাদের আচ্ছন্ন করে রেখেছিল। নমস্কার বন্ধুরা, আমরা এখন চলে এসেছি উড়িষ্যার দেওমালিতে, উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ। এখানে প্রচন্ড বেগে হাওয়া বইছে। এখানে বৃষ্টি না হলেও কিন্তু চারিদিকে কুয়াশায় ঢাকা, মনে হচ্ছে যেন আমরা যেন মেঘের রাজ্যে প্রবেশ করেছি। এটাকে দেওয়ালি না বলে মেঘালয় বললেই বোধহয় ভালো হয়, কারণ এখানে মেঘের আলয়, যেদিকে তাকায় সেদিকেই হচ্ছে মেঘের আলয়। আপনারা এবারে দেখছেন রাস্তার ধারে জঙ্গলের দৃশ্য, তবে আরেকটা দৃশ্য আপনাদের দেখাবো। আপনারা দেখছেন উঁচু নিচু ঢেউ খেলানো সবুজ পাহাড়, আর সেই পাহাড় থেকে মেঘের দল ডানা মেলে উড়ে যাচ্ছে আকাশে, আর সবুজ পাহাড়ের বুক চিরে রূপুলি ফিতের মতো নেমে আসছে ঝর্ণা। তবে কোরাপুট অঞ্চলে পর্যটকদের আরেকটি আকর্ষণীয় দ্রষ্টব্য হলো ডুডুমা ফলস। যে ডুডুমা ফলসকে নিয়ে আজ থেকে 70-80 বছর আগে আশুতোষ ভট্টাচার্য একটি গল্প লিখেছিলেন ডুডুমার ডাকে, যেটি ছিল কিশলয় বইতে 4র্থ শ্রেণীর পাঠ্য। সেই ডুডুমার ডাকে সাড়া দিতে বহু পর্যটক সারা বছর ধরে এই অঞ্চলে আসেন। এবার আপনাদের দেখাবো সেই ডুডুমা ফলসের অপরূপ প্রাকৃতিক দৃশ্য।
এবারে আপনারা দেখছেন ডান দিকে সবুজ পাহাড়ের বুক চিরে রূপলি ঝর্ণার মতন প্রচন্ড বেগে নেমে আসছে ডুডুমা ফলস এবং আছড়ে পড়ছে খাদে এবং সেই জলধারা থেকে সৃষ্টি হয়েছে একটি নদী। দুটি পাহাড়ের মাঝখানে যে ঘোলাটে জলের নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটি হলো মাছকুন্দ নদী, যেটি ডুডুমা ফলসের জলপ্রপাতের ফলে তৈরি হয়েছে। ডুডুমা ফলসের আসল সৌন্দর্য দেখতে গেলে কিন্তু এখানে বর্ষাকালেই আসতে হবে। বর্ষার জলে এই ডুডুমা ফলস কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করে। আমরা অনেক দূর থেকে এবং অনেক উঁচু থেকে প্রকৃতির এই ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করেছি। তবে এসব নিয়ে আমার আলাদা ভিডিও আছে, আমার চ্যানেলে সার্চ করে আপনারা দেখে নিতে পারেন। ওকে 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 নমস্কার। আজকে হচ্ছে 17 জুলাই শুক্রবার। আপনারা জানেন যে গত 15 জুলাই বুধবার আমরা হাওড়া থেকে সমলেশ্বরী এক্সপ্রেস ধরে কোরাপুটে এসে গতকাল সন্ধ্যেবেলা আসার কথা ছিল, কিন্তু ট্রেনটি 3 ঘন্টা লেট করে 10টা বাজে 10 মিনিটে এসে কোরাপুটে পৌঁছেছে। আমরা তারপর সেখান থেকে হোটেলে চেক ইন করেছি এবং আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ে। আমরা বাসে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেক আমার সহযাত্রীরা রয়েছে। আমাদের টিমে আছে প্রায় 16 জন। এখানে हाँ, आप लोग पीछे जिंदा है, आप लोगों को भी दिखाएंगे, आप लोगों के तस्वीर दिखाएंगे, शकल भी दिखाएंगे, थोड़ा सा वेट कीजिए। তো আমরা এখন চলেছি আজকে সাইট সিইং এ। আজকে আমরা এখন প্রথমে যাব গুপ্তেশ্বর টেম্পল। এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে 60 কিলোমিটার দূরে গুপ্তেশ্বর টেম্পল। তারপর আর কি কি দেখবো এবং গুপ্তেশ্বর টেম্পলে কিভাবে দেখলাম সেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সবাইকে একবার দেখিয়ে দিই ব্যাক টু ক্যামেরা করে। হ্যালো, হাই, হ্যালো, 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 হ্যালো। আর হেলতে পারছি না, আর হেলতে পারছি না। দাদা হেলতে পারছে না, এবার শুয়ে পড়বে। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের আজকের যাত্রা শুধু নয়, আমাদের এবারের সফর সার্থক হোক, সফল হোক এবং সবাই খুব উপভোগ করুক, এটাই শুধু আমার একান্ত ব্যক্তিগত কামনা। আমাদের সঙ্গে আছেন এই যে দাদা, দুই দাদা সঙ্গে আছেন, আর সঙ্গে আছে সেই যে আমাদের প্রিয়াঙ্কা দাস, আমাদের ক্যাপ্টেন। হ্যাঁ, সত্যি খুব ভালো মেয়ে। ওর সঙ্গে ট্রাভেল করলে বোঝা যায় ওই যে কতটা আন্তরিক এবং কতটা মানে কেয়ারিং। প্রত্যেকের প্রতি সমান মানে ওর নজর রয়েছে, কার কি অসুবিধা হচ্ছে, কার কি সমস্যা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেই সমস্যাগুলো সমাধান করার আপ্রাণ চেষ্টা করে। আদৌ পারে না। বর্ষাকালে খেতে কেমন চাষবাসের কাজ চলছে একবার দেখুন। আমাদের ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ, সে পশ্চিম বাংলায় হোক আর উড়িষ্যায় হোক। বর্ষাকালে বৃষ্টির জলে কিন্তু চাষির মুখে হাসি ফুটে ওঠে এবং তারা সানন্দে নেমে পড়ে চাষের কাজে। আপনারা দেখছেন সেই ছবি। এবারে আপনাদের দেখাচ্ছি পথের ধারে ফুটে থাকা কলকে ফুলের ছবি। আপনারা দেখছেন কলকে ফুল। এই ফুলটা আমরা কিন্তু কোরাপুটের বিভিন্ন জায়গায় পেয়েছি এবং যখন যেখানে গাছগুলো রয়েছে একসাথে অনেকগুলো গাছ রয়েছে এবং প্রতিটি গাছে অসংখ্য ফুল ফুটে আছে। আমরা বাধ্য হয়েছিলাম গাড়ি থেকে নেমে ছবি তুলতে। এই যে গাছের পাতা ছিঁড়ে, এই যে অঙ্গনা এই গাছের পাতা ছিঁড়ে এই মন্দিরে দেবে, এটাই হচ্ছে এখানকার রিচুয়াল। সমস্ত গাড়ি থেকে যে কোনো একজন যাত্রী বা একাধিক যাত্রী এই মন্দিরে তাদেরকে পাতা দিতে হয়। দেখুন এই পাতাটা নিয়ে যাচ্ছে অঙ্গনা। এই অঙ্গনা পাতা নিয়ে এসছে, এবার দেবতার উদ্দেশ্যে পাতা অর্পণ করবে। এখানে দিয়ে দাও পাতাটা। দেখুন সবাই এখানে যাবার আগে এখানে পাতা দেন। এই মন্দিরের দুপাশে সিংহ রয়েছে। এখানকার আঞ্চলিক দেবতা, এই দেবতাকে পাতা উৎসর্গ করে তবে আমরা সামনের দিকে যেতে পারবো। এটাই এখানকার রিচুয়াল বা এখানকার আঞ্চলিক প্রথা। তো সেই আঞ্চলিক প্রথাকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে, মর্যাদা জানিয়ে আমরাও এই দেবতার মন্দিরের সামনে পাতা অর্পণ করলাম। এবার আমরা সামনের দিকে চলে যাব গুপ্তেশ্বর মন্দিরের দিকে। আজকে 17 জুলাই
সময় এখন 10:45। আমরা এসে পৌঁছলাম গুপ্তেশ্বর মন্দিরের কাছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের বাসটা এখানে দাঁড়িয়ে গেছে, আমরা এখানে নেমে পড়েছি। এবার এখান থেকে খানিকটা রাস্তা আমাদের হেঁটে যেতে হবে। এখানে প্রচুর দোকানপাট আছে, নানা রকম জিনিসপত্র সেখানে পাওয়া যাচ্ছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরে যাই, তারপর মন্দিরের ছবি আপনাদের দেখাবো। যাওয়ার পথে এরকম একটা ব্যারিকেড রয়েছে, আর দুপাশ দিয়ে দুটো যাতায়াতের রাস্তা রয়েছে। আমরা সেই রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করব এবং করলাম, ভেতরে প্রবেশ করলাম আমরা। নমস্কার, আমরা এখন চলে এসেছি গুপ্তেশ্বর মন্দিরে। আমরা এই যে দেখছেন ডান দিকে প্রবেশ পথ, আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুদৃশ্য এবং সুউচ্চ তরুণদ্বার রয়েছে মন্দিরে যাওয়ার। এবার এখান থেকে অনেকগুলো সিঁড়ি আছে, শুনলাম 200 সিঁড়ি আছে। সেই সিঁড়িগুলো দিয়ে আমাদের ওপরে উঠতে হবে। তো চলুন বন্ধুরা, বাবার কাছে পৌঁছে যাই 200 সিঁড়ি দিয়ে। আমরা মন্দিরের চত্বরে বা মন্দিরের তরুণদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করেছি। এবার সিঁড়িগুলো ভেঙে উপরে উঠতে হবে, অনেকগুলো সিঁড়ি। আপনারা দেখছেন সিঁড়িগুলো দেখায় আপনাদের দূর থেকে। এই যে ছাউনি আছে, রোদ বৃষ্টির হাত থেকে ভক্তদের বা পুণ্যার্থীদের বাঁচানোর জন্য প্রচুর সিঁড়ি আছে এখানে। শুনলাম 200 সিঁড়ি রয়েছে এখানে। তো যাই হোক, হ্যাঁ যাই হোক, 200 হোক বা 150 হোক, আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন অবশ্যই গুপ্তেশ্বর বাবাকে দর্শন করব। আমার সঙ্গে আছে অঙ্গনা, খুব ভালো মেয়ে, মিষ্টি মেয়ে। আমরা কেউ কাউকে চিনতাম না, কিন্তু হ্যাঁ কি বললে? আচ্ছা ওকে। সিঁড়িটা দেখুন আপনারা, কত উঁচু সিঁড়ি। আমরা গুপ্তেশ্বর মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখানে একটি শিবের ছবি রয়েছে। এখানে মহারাজ নন্দী রয়েছেন পাহাড়ায়। এই যে পাহাড়ের গুহা দেখুন, এই গুহার মধ্যেই বাবার মন্দির। আপনাদের গুহার দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, আপনারা শুধু গুহার দৃশ্যটা দেখুন, মানে কিভাবে পাথরগুলো ঝুলে আছে উপরে হ্যাঙ্গিং, তার নিচ দিয়ে যাবার রাস্তা। খুব সাবধানে পা ফেলে ফেলে উঠতে হবে বা নামতে হবে। তো যে কোনো সময় একটা বিপদ ঘটে যেতে পারে, পা স্লিপ করে যেতে পারে, কারণ এখানকার সিঁড়ির ধাপগুলো অত্যন্ত পিচ্ছিল হয়ে গেছে বর্ষার জলে জলে। তো এই বাইরের পাহাড়ের দৃশ্য দেখেই এখানে ভিডিও অফ করছি। আমরা এই গুপ্তেশ্বর টেম্পল বা মহাদেবের টেম্পল দেখে বেরোলাম। এখানে প্রায় 150-র উপরে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। তারপরে এটা একটা পাহাড়, আর পাহাড়ের মধ্যে একটা গুহার মতো আছে। সেখানে একটি বেশ বড়সড় শিবলিঙ্গ আছে, যেটি গুপ্তেশ্বর মহাদেব নামে পরিচিত এবং তাকে সেইভাবে পুজো করা হয়। আর এই গুহার মধ্যে একদিক দিয়ে নামার জন্য সিঁড়ি আছে, আর আরেক দিক দিয়ে ওঠার জন্য সিঁড়ি আছে। সিঁড়িগুলো অত্যন্ত সংকীর্ণ, আর বর্ষাকালে বর্ষার জলে পুরো স্লিপারি হয়ে আছে। সুতরাং সেই সিঁড়ি বেয়ে অনেকটা নিচে নামা এবং সেখান থেকে আবার ওঠা খুব কষ্টসাধ্য ব্যাপার। তবুও কষ্ট করলে কেষ্ট মেলে। তো আমরা সেই কষ্টটুকু সহ্য করেছি। আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি হাঁপিয়ে গেছি, আপনারা বুঝতেই পারছেন আমার কথা শুনে। তো তবুও আমি দেখেছি, ভেতরে উঠেছি সিঁড়ি বেয়ে এবং গুহার ভেতরে নেমেছি, শিবলিঙ্গ দর্শন করেছি, আবার সেই সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে এসেছি। আমার সঙ্গীরা তাড়াতাড়ি নেমে চলে গেছে অন্যদিকে। আমরা সামনের দিকে যাব। এখানে অনেকগুলো গুহা আছে, সেই গুহাগুলো একটু দেখার চেষ্টা করব, যে সেখানে কত দূর যাওয়া যায়, কতক্ষণে যাওয়া যায় বা কি দেখা যায় সেটা একটু দেখব। এটা হচ্ছে গুপ্তেশ্বর মন্দিরের প্রবেশপথ। দুদিকে দুটি, একটি প্রবেশ পথ, একটি হচ্ছে বাহির পথ। এবার এইদিকে যাব আমরা।
এই গুপ্তেশ্বর মন্দির থেকে বেরিয়ে রাস্তার ধারে বিভিন্ন পুজোর ডালির দোকান যেমন রয়েছে তেমনি আরেকটি দোকান চোখে পড়লো। এখানে দূর থেকে দেখে কেমন যেন মনে হলো, তো এগুলো জানতে পারলাম এগুলো হচ্ছে ওই ধুনো। এই জঙ্গল থেকে এনারা সংগ্রহ করেছেন ধুনো। এই ছোট কৌটো 50 টাকা, এই বড় কৌটোটা 100 টাকা, আর এই যে বড় বড় রয়েছে ধুনো এইগুলো বড় বড়, এগুলো হচ্ছে 1 কেজি নিলে 200 টাকা এই বিক্রি করছেন এই দিদি। তো যাই হোক, তো এই ধুনোগুলো দেখালাম আপনাদের। আচ্ছা এইগুলো কি আছে দিদি? चावल चावल खीर चावल? बनाए बेटा अच्छा ये वाला ये जो हल्दे वाला जो है हल्दा वाला उपमा उपमा। अच्छा ये कितना करके किलो उपमा? এটা ভাত ভাত अच्छा ये कितना करके किलो? কিলো 150 150। আর চাউল চাউল এবি 150 কি 150, 150 টাকা করে কিলো দুটোই। তো ধুনোগুলো দেখে অবাক হলাম যে এই জঙ্গলের মধ্যে, এখানে পাহাড় জঙ্গলের মধ্যে ধুনো আছে, ধুনো এরা সংগ্রহ করে বিক্রি করেন। গুপ্তেশ্বর মন্দির দেখার পর আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে এসেছি। এখানে দুটো গুহা আছে, সেই গুহা দুটি আমরা দেখবো এবং আপনাদেরও দেখাবো। এই দেখুন এখানে লেখা রয়েছে পাড়াবেদা কেভ আর স্বর্গদ্বার কেভ, কাটসি উড়িষ্যা ট্যুরিজম। এই পথ দিয়ে যেতে হবে। শুনলাম বেশিক্ষণ হাঁটতে হবে না, একটু গেলেই নাকি দুটো কেভ দেখা যাবে। দেখা যাক কেভ দুটো কীরকম দেখতে। তবে এই সম্পূর্ণটাই পাহাড়, কিন্তু পাহাড় আর পাহাড়ের গায়ে ঘন জঙ্গল, উঁচু উঁচু গাছ রয়েছে, পুরো সবুজে সবুজ একদম। বর্ষাকাল না, জুলাই মাস, প্রকৃতি এখানে তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে। অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশ, পুরো চারিদিক সবুজে সবুজ হয়ে আছে। আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু ওই কদম ফুল দেখতে পাচ্ছেন আপনারা, ছোট ছোট কদম ফুল গাছ ভর্তি হয়ে আছে ছোট ছোট। আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, দেখানোর চেষ্টা করি জুম করে। তো মোবাইলের ক্যামেরায় জুম তো, আর আমার ক্যামেরা অতি সাধারণ ক্যামেরা। তো যাই হোক, তো দেখানোর চেষ্টা করলাম কদম ফুলের একেবারে শৈশব অবস্থা। চারিদিকে পুরো সবুজে সবুজ হয়ে আছে একেবারে। বর্ষাকালের প্রকৃতি একেবারে মনোরম প্রকৃতি, পুরো সবুজ, একদম সবুজ গাছপালায় চারিদিকে ভর্তি হয়ে আছে। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আপনার পথের সৌন্দর্য একটু দেখুন। এখান দিয়ে ঢালাই করা সিঁড়ির পথ চলে গেছে উঁচু নিচু, আর দুপাশে কিন্তু পাহাড় রয়েছে রাস্তার দুপাশে। এইটা পাহাড়ের তলদেশ, মূল পাহাড়টা রয়েছে আরো দূরে। এই যে বাঁদিকে এই যে চাটালু পাহাড়, পুরো গাছে ঢাকা, সবুজ গাছ একেবারে। প্রকৃতি একেবারে তার সবুজ সৌন্দর্য একবারে উজাড় করে দিয়েছে। বর্ষাকালের প্রকৃতি বন জঙ্গলে অত্যন্ত মনোরম। এখানকার পাহাড় জঙ্গলের প্রকৃতির সৌন্দর্য আপনারা দেখুন, বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্য। এখানে উঁচু উঁচু গাছপালা আছে, পাহাড়টা আছে বাঁদিকে, সেই সৌন্দর্য আপনারা দেখছেন। আমরা পাড়বেদা কেভসের কাছে চলে এসেছি। চতুর্দিকে পাহাড় আর মাঝখানে এরকম একটা জায়গা, ঢালু জায়গা, মানে পুরো কড়াইয়ের মতন। এখানে দুটো জলাশয় তৈরি হয়েছে, দুটো না একটাই বড় জলাশয় তৈরি হয়েছে, আর দুধারে প্রচুর গাছপালা আছে। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা নেমে এসেছি। এবার এই রাস্তা দিয়ে আমরা ভেতর দিকে যাব। এই যে হচ্ছে পাড়াবেদা কেভ, উড়িষ্যা ট্যুরিজম। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। রাস্তার অবস্থাটা দেখুন, জল কাদায় পুরো পেছল হয়ে আছে, যে কোনো মুহূর্তে পা স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন এখানে কোনো মানুষজন কেউ নেই। পাড়াবেদা গুহাটা একবার দেখুন, তিন দিকে পাহাড়, আর পাহাড় ক্ষয়ে ক্ষয়ে এই ধরনের একটা গুহার সৃষ্টি হয়েছে। কি ভয়ঙ্কর সৌন্দর্য এখানকার। পুরো পাহাড় চতুর্দিকে, পাহাড়ের অবস্থাটা দেখুন, ছাদটা একটার গায়ে একটা আটকে
ঝুলে আছে। এখানেই একটা গুহার সৃষ্টি হয়েছে, তবে এই গুহার ভেতরে প্রবেশ করা যাবে না, ভেতরে পুরো অন্ধকার। ওটা সিঁড়ি আছে যদিও, আর সামনে 3টে ঘন্টা আছে। গুহাটা দেখুন একদম, এখানে কোনো সাধু সন্ন্যাসী বা পূজারী কেউ নেই। আপনারা অনেকে বলেন যে এই যে ঘন্টাগুলো ঝোলানো আছে তারপরে যাওয়া যায় না, গাটা খুব ঝিমঝিম করে, নানা রকম অনুভূতি হয়, অলৌকিক অনুভূতি হয়, সেই জন্য অনেকেই এখান দিয়ে যায় না। আর এই যে পাথরটা দেখছেন মাথার উপরে, এই পাথরটা অনেকটা কার্ভ করা রয়েছে। আমাদের যে অর্ধচন্দ্রাকৃতি খিলান দেখি আমরা দরজা জানলার উপরে, এটা অনেকটা পাথর ক্ষয়ে ক্ষয়ে এই ধরনের একটা ভাস্কর্য বা স্থাপত্য তৈরি হয়েছে। কেউ নেই, দেখুন পুরো শূন্য। এই যে স্বর্গদ্বার কেভের একটা বোর্ড রয়েছে উড়িষ্যা ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে। আর আপনারা দেখুন স্বর্গদ্বার কেভের মানে বাইরের দিকটা দেখুন, পাথরের উপর পাথরগুলো কিভাবে কত শত সহস্র বছর ধরে এভাবে দাঁড়িয়ে আছে কে জানে। এটা প্রাগৈতিহাসিক কাল থেকে হয়তো মানে এই পাহাড়গুলো একটার উপর একটা এইভাবে দাঁড়িয়ে আছে খাড়া হয়ে। হ্যাঁ, তো ভাবতে অবাক লাগে যে এই পাথরগুলো যদি কখনো একটু বিচ্যুতি ঘটে তাহলে কিন্তু একটা বিরাট ধস নেমে যেতে পারে। এর ভেতরেই রয়েছে সেই স্বর্গদ্বার গুহা, ভেতরে ঢোকা অত্যন্ত মানে কঠিন। এটা হলো স্বর্গদ্বার গুহা। আপনার গুহাটা দেখুন, দুপাশে পাহাড়ের দেয়াল আর মাঝখান দিয়ে ওঠার পথ আছে। খুবই সংকীর্ণ সে পথ এবং বিপদসংকুল, অত্যন্ত বিপদসংকুল পথ এবং চড়াই সিঁড়ি। এখান দিয়ে ওটা খুব মুশকিল। সামনে অঙ্গনা রয়েছে, পেছনে প্রিয়াঙ্কা রয়েছে, আর মাঝখানে আরেকজন রয়েছে, অনিন্দিতা রয়েছে। হ্যাঁ, আপনারা দেখুন, এটা হচ্ছে গুহার সিলিং। আমাকে সবাই বারণ করছে যে আমি বুদ্ধা আদমি, তো সেই জন্য আমাকে বারণ করছে সবাই। তো আমি একবার চেষ্টাটা করি, একদম না, একটু চেষ্টা করি। আপনারা দেখলেন যে পথগুলো পিছিল হয়ে আছে, সংকীর্ণ পথ, বিপদসংকুল পথ। আমাকে বারণ করলো, তো আমি উঠলাম না। তো বাইরের ছবি আপনাদের দেখাচ্ছি। বাইরেটা কতখানি ভয়ঙ্কর দেখুন। আর এই ভয়ঙ্কর সৌন্দর্যের টানেই কিন্তু আমরা এই পাহাড় জঙ্গলে বর্ষাকালে ছুটে ছুটে আসি। প্রকৃতি এখানে তার রূপ, রস, বর্ণ, গন্ধকে উজাড় করে দিয়েছে একদম। বিশেষ করে বর্ষাকালের এর সৌন্দর্য অপরিসীম, মনোরম, ভাষায় প্রকাশ করা যায় না। চারিদিকে পুরো সবুজে সবুজ। আমরা পাড়াবেদা কেভ এবং স্বর্গদ্বার কেভ দেখে বেরিয়ে এলাম। এবার আমরা যাব ডুডুমার ডাকে সাড়া দিতে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর একটু সামনের দিকে। আমরা ডুডুমার ডাকে সাড়া দিতে এবার আমরা গাড়ি করে ডুডুমার দিকে এগিয়ে যাব।